প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি লিমিট সম্পর্কে কিছু একটা ধারণা দিছিলাম। আজকেও বেসিক শেখাবো। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার একটু মিউট থেকো, কথা আসতেছে না ভালো। তো আমি হচ্ছে যে আজকে লিমিটটাই শেখাবো, বেসিক কিছু শেখাবো। তারপর ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে সম্ভবত ঈদের পরে আবার তোমাদের অঙ্ক শুরু করবো। তো আজকে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি দেখাবো, খুবই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে। সেটা হচ্ছে থিওরিটার নাম হচ্ছে যে স্যান্ডউইচ উপপাদ্য। স্যান্ডউইচ, এটার বানানটা কি WISS, WICH, স্যান্ডউইচ থিওরাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। এটা তোমাদের প্রমাণ লাগবে না, জাস্ট বিষয়টা কি সেটা তোমাদের আমি দেখাবো। সেটা হচ্ছে যে এমন, এটা স্যান্ডউইচের মতোই। স্যান্ডউইচ যেমন তিনটা পর্শন থাকে, মানে উপরে একটা পর্শন, মাঝখানে একটা পর্শন এবং লাস্টে একটা পর্শন থাকে, ঠিক স্যান্ডউইচ থিওরামটা ঠিক এরকমই। সেটা হচ্ছে কেমন, মনে করো যে আমি একটা ফাংশন লিখলাম g of x, তারপর লেস অর ইকুয়াল, এখানে লিখলাম যে f of x লেস অর ইকুয়াল h of x, এভাবে একটা ফাংশন লিখলাম। দেখো ঠিক স্যান্ডউইচের মতোই। আসলে কিভাবে মানে স্যান্ডউইচ অনুসরণ করে কি থিওরামটা এরকম দেওয়া হয়েছে কিনা জানি না, তো ওর মতোই। স্যান্ডউইচে যেমন তিনটা পর্শন থাকে, উপরে একটা পর্শন, মাঝখানে একটা পর্শন থাকে এবং লাস্টে একটা পর্শন থাকে, ঠিক এরকম দেখো তিনটা ফাংশন দেওয়া আছে। প্রথম দিচ্ছে g of x লেস অর ইকুয়াল f of x লেস অর ইকুয়াল h of x, মানে তিনটা পর্শন। এখন বলতেছে যদি স্যান্ডউইচ থিওরামে বলতেছে যদি লিমিট x টেন্ডস টু a, যে কোনো কিছু হতে পারে, g of x ইকুয়াল টু l হয়, মানে আমি এই ফাংশনটাকে লিমিট প্রয়োগ করে যদি আমি তার ফাংশন লিমিটিং ভ্যালু l পাই, আবার যদি লিমিট x টেন্ডস টু a h of x, a কে ক্যালকুলেশন করেও যদি আমি l পাই, তবে তবে আমরা এই যে f of x একে ক্যালকুলেশন করেও আমরা লিমিট l পাবো। তার মানে একে ক্যালকুলেশন করলেও আমরা l পাবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে বিষয়টা বলছে স্যান্ডউইচ উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। সেটা বলতেছে যদি ফাংশনটা এরকম আকৃতির হয়, অর্থাৎ g of x লেস অর ইকুয়াল f of x লেস অর ইকুয়াল h of x, যদি এরকম আকৃতি হয়ে থাকে এবং যদি তাকে লিমিট বসানো হয় প্রথম ফাংশনে, বসে তার লিমিটিং ভ্যালু যদি l পাওয়া যায়, h of x কে লিমিট বসে তার লিমিটিং ভ্যালু যদি l পাওয়া যায়, তবে f of x কেও লিমিটিং যদি লিমিট বসাই তাহলে আমরা সে l পাবো। তার মানে আমরা প্রথমটা এবং লাস্টেটা ক্যালকুলেশন করে যেটা পাবো, মাঝখানেটা ক্যালকুলেশন করে সেটাই পাবো। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরির মূল তত্ত্ব বা মূল থিম। মূল থিমটা হচ্ছে কি, লাস্টে ক্যালকুলেশন করে যে মানটা আমি যে l পাই লাস্টের ফাংশনটাকে, স্যার বা প্রথম ফাংশনটাকে, এবং লাস্টের ফাংশনটা ক্যালকুলেশন করে যদি সেই এলই পাই, তবে f of x কে ক্যালকুলেশন করে আমি l পাবো। তার মানে f of x টাকে ক্যালকুলেশন করা লাগবে না, এই দুইটা ক্যালকুলেশন করলে আমাদের f of x এর ক্যালকুলেশনটা হয়ে যাবে অটোমেটিকলি, এদের মানটা এখানে বসে যাবে। এটা স্যান্ডউইচ থিওরামের মূল থিম। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এটাই মূল থিম, এটা খুব জানাটা খুব জরুরি, কারণ আমি পরবর্তী যে থিওরিগুলো শেখাবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্যান্ডউইচ থিওরাম লাগবে, অঙ্ক করাবো, স্যান্ডউইচ থিওরাম লাগবে, খুব ইম্পর্টেন্ট। এখন আরেকটা বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় তোমরা এই যে করছো, আমি অনেক সময় দেখাইছি নাকি তোমাদের মনে নাই, বলো। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ ঠিক আছে, বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে বলতেছে এখানে তিনটা ফাংশন থাকবে। দেখো, একটা g of x এর একটা ফাংশন, f of x এর একটা ফাংশন, আর একটা হচ্ছে h of x এর একটা ফাংশন। মনে করো তুমি এই g of x এর ফাংশনটাই লিমিট বসিয়েছো, লিমিট বসানোর পরে ক্যালকুলেশন করে দেখতেছো তার মান l পেয়েছো, তার মান l পেয়েছো, l পেয়ে একটা মান পেয়েছো। মনে করো এটা তো থিওরি, এই জন্য আমি l লিখছি। মনে করো একটা l পেয়েছো, মানে একটা মান পেয়েছো। এখন h of x টা যে আছে একেও ক্যালকুলেশন করে তুমি একটা মান পেয়েছো, সেটা l। এখন স্যান্ডউইচ থিওরাম বলতেছে যদি আমি প্রথমটাকে ক্যালকুলেশন করে l পাই, লাস্টেরটাকে ক্যালকুলেশন করে যদি l পাই, তবে এই মাঝখানেটা ক্যালকুলেশন করে আমি l পাবো। তো মাঝখানেটা ক্যালকুলেশন করা লাগবে না, সরাসরি আমি বসা দিব যে এটা সমান l। বুঝতেছো? জি স্যার। তার মানে আমি এটা ক্যালকুলেশন করছি l পাই। স্যার বলো।
এখানে তো তিনটে মান, তো যদি আমি ফার্স্টটার সেকেন্ডটার মান সেম দেখাইতে পাই তাহলে তো থার্ডটা আমাকে আর বের করতে হবে না, এরকম? না না, এরকম না। বিষয়টা হচ্ছে উনি যে স্যান্ডউইচ থিওরাম যেটা বলছে সেটা যেটা যে প্রথমটা লাস্টেরটা ক্যালকুলেশন করবা। এই প্রথমটা এবং লাস্টেরটা ক্যালকুলেশন করে মাঝখানেরটা অটোমেটিকলি পাবা। তোমাকে এই কথা বলতেছে থিওরাম। তোমাকে বলতেছে না যে এটা ক্যালকুলেশন করে এটা বের করবা, এটা না। তোমাকে প্রথমে বের করতে হবে এই প্রথমটা পার্টটা, এরপর বের করতে হবে লাস্টের পার্টটা। দুইটা মানে যদি একই রকম হয় তবে মাঝখানেটা ক্যালকুলেশন করা লাগবে না, তার মাঝখানের মানটা এল বসে যাবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা গেল তোমাদের স্যান্ডউইচ থিওরাম। এখন আমরা যেটা দেখাবো খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় এই সামথিং ভাগ জিরো সমান ইনফিনিটি, তোমাদেরকে আমি দেখা আছি নাকি আমার মনে নাই, ইনফিনিটি হয়। সামথিং ভাগ জিরো সমান ইনফিনিটি বসাই, তো এটাকে বলে অসীম লিমিট। এটা কিভাবে হয়? তো বিষয়টা হচ্ছে দেখো, মনে করো যে আমি 1 এর নিচে একটা ভাগ করলাম 0.00001, এটাকে অসীম লিমিট বলা হয়। তো এখন দেখো 1 ভাগ যদি 0.00001 ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমাদের কি আসে, এই পয়েন্টের জন্য 1 আর কয়টা শূন্য আছে, সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5টা, তার মানে 5টা শূন্য হবে, 3 4 5। বিষয়টা বুঝতে পারছো, ক্যালকুলেশন জাস্ট। আবার আমি যদি এরকম করে 0.00000 অনেক জিরো নিলাম, তো দেখো তাহলে কি হবে, 1 1 2 3 4 5 6 7 8টা, 2 4 5 6 7 8টা। এটা খেয়াল করে দেখো, আমি যতই এই সংখ্যাটাকে জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি ততই এই সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক না? দেখো 1 ভাগ আমি যত এই সংখ্যাটা আছে, কিন্তু এই সংখ্যাটা ছোট, মানে জিরোর কাছাকাছি যাচ্ছে। তো যতই সংখ্যাটা জিরোর কাছাকাছি যাচ্ছে নিচের ভাগটা, তাহলে এই সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তো আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে যদি এই নিচের সংখ্যাটা যদি জিরোর কাছাকাছি হয়, মানে এই সংখ্যাটা যদি জিরোর কাছাকাছি হয়, এক্স্যাক্টলি তো বসাতে পারবো না, যদি জিরোর কাছাকাছি হয় তাহলে এখানকার যে ফাংশনটা পাচ্ছি, এখানকার যে মানটা পাচ্ছি, এটা ইনফিনিটির দিকে ধাবিত হয়। দেখো আমি এখানে যে সংখ্যাটা লিখছিলাম, এই সংখ্যাটা এটা পাইছিলাম ভাগ করে, ক্যালকুলেশন করে এটা পাইছিলাম। এখন 1 কে যদি আমি একটু এর চেয়ে একটু ছোট একটা সংখ্যা নিই, অর্থাৎ শূন্যের কাছাকাছি একটা সংখ্যা নিই, তখন থেকে সংখ্যাটা এর চেয়ে কিন্তু বড় হয়ে গেল। এখন যদি আমি প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে যাই, মানে একদমই শূন্যের কাছাকাছি নিয়ে যাই, তখন কিন্তু এই সংখ্যাটা ইনফিনিটির দিকে ধাবিত হবে। কথা কি বুঝতে পারছো? এই সংখ্যাটা কিন্তু ইনফিনিটির দিকে ধাবিত হবে। তার মানে আমরা বলতে পারতেছি যে হ্যাঁ, এখান থেকে একটা বিষয় বলতে পারছি, 1/0 মানে সামথিং বা জিরো সমান আছে ইনফিনিটি। যদি এক্স্যাক্টলি ইনফিনিটি না, তা আমরা বলতে পারি যদি এই সংখ্যাটা যদি এক্স এর কাছাকাছি চলে যায়, তাহলে এখানে যে সংখ্যাটা পাই আমরা সেটা ইনফিনিটির কাছাকাছি, এজন্য আমরা ওইটা সমান ইনফিনিটি লিখি। বুঝতে পারছো বিষয়টা? আর একেই বলা হয় অসীম লিমিট। তোমরা কি এটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এখন তাহলে জি এটা মোটামুটি জি আমি আজকে বেশি বেসিক শেখাবো না, মোটামুটি আজকে শেখাই, আগামী দিন থেকে অঙ্ক শেখাবো। তো এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সরি একটু হয়ে গেছে, আর একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে তোমার যেটা তোমাদেরকে শেখাবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইন এক্স বাই এক্স, মানে লিমিট যদি এক্স টেন্স টু জিরো হয়, এটার সঙ্গে কিন্তু 1 লেখা যায়। আবার আবার কিন্তু লেখা যায়, এটা একটা হয়ে গেল। আবার যদি লিমিট যদি এক্স টেন্স টু জিরো, আমরা কিন্তু tan x বাই এক্স ইকুয়াল টু কিন্তু 1 লিখতে পারি। কি কথা কি বুঝতে পারছো বিষয়টা? আমরা কিন্তু দুটা জিনিস লিখতে পারি এখানে, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1, আর লিমিট এক্স টেন্স টু জিরো tan x বাই এক্স সমান 1। মানে বিষয়টা হচ্ছে যে এমন যে যদি এই যে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, এখানে যে একটা অ্যাঙ্গেল আছে রেডিয়ানে অবশ্যই, সেই অ্যাঙ্গেলটাই যদি নিচে ভাগ হয়ে যায় তাহলে তার মানটা 1 হয়। এবং কি শর্তে? যদি এই এক্স এর মানটা জিরোর কাছাকাছি হয়। একদম জিরোর কাছাকাছি হলে তখন আমরা কিন্তু বলতে পারি যে সাইন এক্স বাই এক্স সমান 1। এটা শুধু সাইন এক্স বাই এক্স সমান 1 হওয়ার সমস্যা, মানে এক কথা, এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, সেই অ্যাঙ্গেলটাই যদি এখানে ভাগ আকারে থাকে,
এবং সেটা যদি 0 কাছাকাছি হয় তার মানটা হচ্ছে 1 হয়। সেটা মূলত তোমাদেরকে আমি এখন দেখাবো একটু। এই প্রমাণটা তোমাদেরকে একটু দেখাবো, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এটা একটু দেখাবো, পরীক্ষায় মাঝে মাঝে আসে। দেখো তোমরা, তোমাদের পেজ আছে 231 পেজ, যার নতুন বই, তাদের দেখো এই প্রশ্নটা আসে মাঝে মধ্যে। ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড 2014 সালে প্রশ্নটা আসছে যে প্রমাণ করো যে sin x বাই x হচ্ছে 1। এই থিওরিটা তোমাদের একটা আমি দেখাবো। তো একটু খেয়াল করে দেখো যে আমি প্রথমে একটা বৃত্ত আঁকলাম, তো সেক্ষেত্রে আমি বৃত্ত আঁকার পরে আমরা বলে নিলাম যে এখানকার যে ব্যাসার্ধটা 1 একক, মানে 1 একক বলে নিলাম। তারপর দুটি স্পর্শক আঁকলাম, দুটি স্পর্শক মনে করো যে একটা বিন্দুতে টি বিন্দু ছেদ করলো। দেখো প্রিয় শিক্ষা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলতেছি কি এখানে, যে ধরে নিলাম একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার ব্যাসার্ধ হচ্ছে 1 একক করে, যার ব্যাসার্ধ হচ্ছে 1 একক, ঠিক আছে। এবং দুটি স্পর্শক টানলাম এইভাবে। তো স্পর্শক টানলাম আছে পিটি আর আছে কিউটি, এর স্পর্শক টানলাম। তো এখন দেখো যে তাহলে আমাদের কিন্তু এই যে পি কিউ, এটা কিন্তু একটা চাপ, পি কিউ একটা চাপ, আর দুইটা স্পর্শক আছে পিটি আর কিউটি। এখন আমরা এই যে ও থেকে টি পর্যন্ত একটা রেখা টানলাম। তো আমরা যখন হচ্ছে 9, 10-এ পড়ে আসছি বৃত্ত অধ্যায়ে, তখন আমরা দেখছি যে যদি এটা স্পর্শক আমরা একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে ওটিটা আমাদের এই যে ইকে তোমার এই চাপটাকে সমদ্বিখণ্ডিত করে, আবার এখানে একটা আমি যদি জে আঁকি, যেটা বলতে বোঝাচ্ছে আমি যদি এখানে একটা জে আঁকি, এগুলো পুরোটাই ছিল 9, 10-এ বিষয়টা। এই জেটা আঁকি, জেটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে। তোমাদেরকে আমি আবার বলি, যদি আমি দুটো স্পর্শক আঁকি, সেই স্পর্শক থেকে যদি আমি এখান থেকে এই রেখাটা টানি, এই রেখাটা এই যে জ্যাটা যে আঁকছে সেই জ্যাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে এবং লম্ব সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এখানে কিন্তু হবে হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু হবে, এটা তোমরা 9, 10-এ আছে বৃত্তের যে উপপাদ্য গুলো ছিল, সেই উপপাদ্য অধ্যায়টা কিন্তু এগুলো ছিল। আবার এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই রেখাটা এই জ্যাকেও চাপকেও সমদ্বিখণ্ডিত করবে। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় বলতে পারছি যে আমি যে স্পর্শকটা টানছিলাম, যেটা স্পর্শক টানার পরে এখান থেকে ও থেকে যে টি বিন্দুতে একটা রেখা টানছিলাম, সেই রেখাটা এই চাপকে সমদ্বিখণ্ডিত করবে। তাই আমি যদি এটার নাম দিয়ে হচ্ছে মনে করো যে এ বিন্দু, তাহলে আমি বলতে চাচ্ছি কি যে এই রেখাটা এই চাপকে সমদ্বিখণ্ডিত করবে। আবার এখানে যেটা জে আঁকছি, এই জ্যাকেও কিন্তু লম্ব সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবেই, সাথে সাথে লম্ব ভাবে কাট করবে। তার মানে এটুকুর নাম আছে কি 90 ডিগ্রি হবে এটুকুর মান। এখানে একটা মান দিলাম, এটার নাম দিলাম এন। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি, এন কিন্তু এই এন, আর এটা হচ্ছে এ, আমরা এটা লিখে নিলাম। এবং ব্যাসার্ধ বলে নিলাম যে 1 একক, হচ্ছে 1 একক। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে ধরে নিলাম যে এখানে যে কোণ উৎপন্ন করলো, সে কোণের নাম হচ্ছে এক্স রেডিয়ান। তার মানে আমরা একটা বিষয় বলতে পারি যে পি ও এ কোণ ধরে নিলাম, সবগুলো ধরে নিলাম যে পি ও এ কোণ সমান হচ্ছে এক্স রেডিয়ান। দেখো আমি কিন্তু চিত্র সম্পর্কে বলে দিলাম তোমাদেরকে, আমি আবার বলি চিত্রটা। সেটা হচ্ছে একটা আমি প্রথম বৃত্ত নিয়েছি এবং বলেছি যে এর ব্যাসার্ধ হচ্ছে 1 একক, এবং এখানে একটা যে কোণ উৎপন্ন করছে পি ও এ, ধরে নিলাম তার হচ্ছে এক্স রেডিয়ান এই কোণটা। এবং এই বিন্দুতে এবং দুইটা স্পর্শক আঁকছি, সেটা টি বিন্দু ছেদ করছে স্পর্শকটা। তাহলে আমরা এখান থেকে আরেকটা কথা বলতেছি, ওটি যে রেখাটা আছে সেই রেখাটা আমরা 19 যে উপপাদ্য থেকে শিখে আসছি বৃত্তের, সেটা থেকে জানি যে এই ওটি রেখাটা এই পি কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, লম্ব সমদ্বিখণ্ডিত করবে। আবার এই যে চাপটা আছে দেখো পি কিউ চাপ বা পি এ কিউ চাপ, একেও কিন্তু সমান ভাগে ভাগ করবে। এই মোটামুটি এগুলো আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে পুরোটা আমি প্রমাণে আসবো। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে প্রমাণে আসি, তো আমরা কিন্তু এখন একটা বিষয় লিখতে পারি, সেটা যে এখন এরকম করে, এখন এখানকার যে চাপ জ্যাটা, এখানকার যে একটা জ্যা, এই জ্যাটা অবশ্যই এই যে চাপ আছে এই চাপের চেয়ে ছোট হবে। তার মানে লিখতে পারি কি যে এই যে পিকিউ যে এখানকার যে আমাদের এখানকার যে জ্যাটা, এই চাপের ওপর চেয়ে ছোট হবে। তবে চাপ নিলাম হচ্ছে এখানকার পিকিউ, পি এ কিউ চাপ নিলাম, পি এ কিউ এখানকার আমরা একটা চাপ নিলাম। তো
এই যেটা চাপের চেয়ে ছোট হবে। এই চাপটা আবার এখানকার দুটো স্পর্শক আছে, তো দুইটা স্পর্শকের চেয়ে ছোট হবে। তার মানে দুটো স্পর্শক কত, এখানে আছে পিটি প্লাস আছে কিউটি। এবং আমরা আর একটা বিষয় জানি যে 9, 10 যে উপপাদ্য থেকে দশম অধ্যায় যে বৃত্ত উপপাদ্য ছিল, ওখান থেকে আর একটা বিষয় জানি, দশম অধ্যায় অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়, সেটাতে আর একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে এই যে দুইটা স্পর্শক টানা হয়েছে, এই দুইটা স্পর্শক কিন্তু দুজন সমান, দুইটা কিন্তু স্পর্শক সমান হয়। এটাও কিন্তু 9, 10 এর উপপাদ্য ছিল যে এই যে দুইটা স্পর্শক টানছি আমরা, দুইটা স্পর্শক, সেই দুইটা স্পর্শক কিন্তু সমান হবে, অর্থাৎ পিটি ইকুয়াল টু কিউটি লেখা যাবে। তারা প্রথমে এই জিনিসটা লিখে নিলাম, এই বিষয়টা, যেখানকার যে জ্যাটা পি কিউ জ্যা আছে, সে জ্যাটা হবে চাপ পি এ কিউ এর চেয়ে ছোট, এবং এটা হবে দুই স্পর্শকের ছোট। এমনিতে দেখা যাচ্ছে আসলে ছোট হবে। তা আমরা এখন করবো কি, এর অর্ধেক করে নিব। তো অর্ধেক করে নিলে দেখো তো কেউ শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলতেছি যে এই রেখাটা, এই রেখাটা এই পি কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করলে তাহলে অবশ্যই আমরা বলতে পারি পি এন ইকুয়াল টু কিউ এন বলতে পারি, পি এন ইকুয়াল টু কিউ এন। আমি যদি অর্ধেক করে দিই, সবাইকে যদি অর্ধেক করে দিই, অর্ধেক নিয়ে, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা বিষয় লিখতে পারি, পি কিউ এর অর্ধেক কিন্তু আমরা লিখতে পারি পি এন। দেখো আমি প্রিয় শিক্ষার্থী বলতেছি এটা অর্ধেক নিতেছি। এখন চাপ পি এ কিউ, এই যে পি এ কিউ এর চাপ আমি বললাম এই রেখাটা এই চাপকেও কিন্তু সমানভাবে ভাগ করছে। তাহলে আমরা বলতে পারি এখানকার চাপ পি এ, এখানকার চাপ আমরা এখান থেকে পি এ লিখতে পারি, কারণ সবগুলোকে আমি অর্ধেক লিখতেছি। তাহলে এখানে চাপ আমরা অতটুকু না নিয়ে অর্ধেক নিলাম, চাপ পি এ। এরপরে এটুকু তোমাদেরকে আমি বলে আসলাম যে এই যে দুইটা স্পর্শক টানছিলাম, সেই দুইটা স্পর্শক কিন্তু দুজন সমান। সমান যদি হয়ে থাকে তাহলে আমি দুইটা স্পর্শকের পরিবর্তে আমি একটা স্পর্শক লিখতে পারি, কারণ অর্ধেক নিতেছি। তো অর্ধেক নিলে আমি সেটা পিটি নিলাম। এখানে দেখো, এখানে দুইটা স্পর্শকের ভিতর থেকে একটা স্পর্শক, সেটা আমি পিটি নিলাম, পিটি নিলাম। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, অর্ধেক করে নিছি, কারণ আমরা বলে দিছি যে পিটি আর কিউটি সমান। তো এরা দুইটা মিলে তো একটা হতো, মানে 2 পিটি হতো। তো 2 পিটি থেকে অর্ধেক করলে তো পিটি হয়। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এখন কথা হচ্ছে, তোমাদেরকে বললাম যে আসলে এই যে এখানে যে বিষয়টা আছে, এখানে এক্স কোণ আছে, আমি বলে নিছি পি ও এ কোণ সমান আছে এক্স রেডিয়ান। আবার বলছি যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখো তো পি ও এন, আমরা এখান থেকে বিষয় লিখতে পারিনি, ত্রিভুজ পি ও এন এ সাইন এক্স, সাইন এক্স মানে এখানকার কোণ। শোনো আমরা কি লিখতে পারি, আমরা জানি কি, যদি হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ, তার বিপরীত বাহুটা বলি অতিভুজ, আর কোণের বিপরীত বাহু লম্ব, আর কোণের সাতের বাহু হবে ভূমি। সাইন এক্স মানে কি লম্ব বাই অতিভুজ। লম্বটা কোনটা, তাহলে লম্বটা আছে পিএন, আর এখানকার অতিভুজ আছে ওপি। দেখো ওপি, দেখো তো বুঝো নাকি? তাহলে এখন ওপির মানটা আমি বলতেছি 1, ওপির মানটা বলতেছি 1 কেন, কারণ আমি এটুকের মান ধরে নিয়েছি 1 একক, ব্যাসার্ধ ধরছি 1 একক। তাহলে দেখো ওপির মানটা 1 হবে না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পিএন সমান হচ্ছে সাইন এক্স। কথা কি বুঝতে পারছো? পিএন ইকুয়াল টু সাইন এক্স। জি স্যার। যেহেতু আমি বলতে পারি যেহেতু ওপি সমান হচ্ছে 1 একক, এটা আমরা পড়ে নিলাম। এখন আমরা করব কি, দেখো এইটা বের করলাম, এটা কিন্তু আমার বের করার প্রয়োজন নাই, কারণ এটা আমাদের স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে ব্যবহার করব। আমরা এখন এইটা বের করব, পিটি। এখন তোমাদেরকে আসলে তোমরা এটা জানো কি জানি না, আসলে অনেকগুলো থিওরি এখানে, এই জ্যামিতি বিষয়টা এখানে কাজ করতেছে, অনেকগুলো, এতগুলো যে শিখালাম আরো একটা জ্যামিতি কাজ করতেছে। এটা যেটা তোমরা হচ্ছে 19 শিখে আসছো, সেটা হচ্ছে শিখে আসছে এটা, যে যদি আমি একটা স্পর্শক আঁকি একটা বিন্দুতে, সেই স্পর্শক আমি ব্যাসার্ধটা এই স্পর্শকের উপর লম্ব হবে। তোমরা কি এটা জানো? আমরা 19 থেকে শিখে আসছি একটা স্পর্শক আঁকলে একটা বিন্দুতে, সেই স্পর্শ বা বিন্দুগামী যে ব্যাসার্ধটা, সেটা এই স্পর্শের উপর লম্ব হবে, অর্থাৎ এইটুকের কোণ কিন্তু 90 ডিগ্রি। মনে পড়ে তোমাদের? জি স্যার, এটা পড়ছিলাম। হ্যাঁ, এইটুকের কোণ কিছু 90 ডিগ্রি। এখন যদি তুমি চিন্তা করো, এইটুকের কোণ যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটা, তাহলে আমরা কোনটা বলতে পারি? 90 ডিগ্রি বিপরীত বাহুটা আমরা এই যে এটা বলতে পারি, এটা। তো এটাকে যদি আমরা এখান থেকে, আর আমরা কি কি দরকার, ট্যান দরকার, তার আগে একটু বলে রাখি যে আমরা ট্যানে রূপান্তর করব। তো ট্যান সমান যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে লম্ব বাই ভূমি দরকার। তো এখন আছে এইটাকে বলবো এটার অতিভুজ, মানে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বিপরীত বাহুটাকে বলবো অতিভুজ। এইটা যদি কোণ হয়ে থাকে, তাহলে এটাকে বলবো আমরা কি,
লম্ব। ভূমি আর না, এই কোণের বিপরীত বাহু লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব বলা হয়, আর কোণের সাথের বাহু বলে ভূমি। তার মানে এই যে ত্রিভুজটা পিওটি, এই ত্রিভুজে আমি একটু তোমাদেরকে বলি, এই পিওটি এই ত্রিভুজে এটা তো 90 ডিগ্রি, যার কারণে এই ওটি বাহুটা তোমার এখানকার অতিভুজ, আর এখানে যে পিটি বাহুটা এটা তোমার হচ্ছে লম্ব, আর ওপি বাহু হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমি একটুখান এভাবে লিখি, যদি ত্রিভুজ দেখো পিও টি এ, দেখো তো বোঝো নাকি, পিও টি এ যদি আমি tan x লিখি, দেখো আমি একটুখানি চিত্রটা দেখাতে পারতেছি না, আবার যদি পিওটি এই ত্রিভুজে যদি tan x লিখাই আমি, tan মানে লম্ব হয় ভূমি, লম্বটা কোনটা এখানে পিটি না, আর ভূমিটা ওপি না, কথা কি বুঝতেছো? জি স্যার। লম্ব হচ্ছে এখানকার পিটি আর ভূমি হচ্ছে ওপি। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় লিখতে পারি, tan x ইকুয়াল টু লিখতে পারি, আমি কিন্তু দেখাতে পারলাম না চিত্রখানে, আমি এখানে লিখে দিলাম পিটি ইকুয়াল টু ওপি, পিটি বাই ওপি। দেখো আমি আবার বলি, যেহেতু এই কোণটা আমি ইউজ করতেছি, তাহলে এই বাহুটা হবে কি আমাদের কি, এই যে এই বাহুটা এটা হবে লম্ব, আর এটা হবে আমাদের ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। যেহেতু ট্যান নিতেছি, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে কি পিটি আর ভূমিটা হচ্ছে ওপি। তা আমি এখান থেকে এই যে পিটি বাই ওপিটা লিখে নিলাম। আবার দেখো, যেহেতু ওপির মানটা 1 ধরে নিছি আমি, ওপি মানে 1 একক, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে শুধুমাত্র পিটি হয়, বুঝতেছো, শুধুমাত্র পিটি হয়। তাহলে এখন দেখো তো, 1 নং ইকুয়েশনে পিটির মানটা আমি বসাতে পারি tan x, আর পিএন এর মান বসাতে পারি sin x, এই মানটা বসাও। তাহলে এখান থেকে sin x লেস চাপ হচ্ছে তোমার PAX, সরি PA, তারপর লেস tan x। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে তোমরা সবাই? জি স্যার। জাস্ট মান বসাইছি। এখন একটা কথা শোনো, তোমরা এটাও শিখে আসছো, সেটা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় কি তোমরা শিখছো ফার্স্ট পেপারের? ষষ্ঠ অধ্যায় না থেকে শিখলেও সমস্যা নাই, তুমি যদি 9 10 তোমরা তো শিখে আসছো হায়ার ম্যাথে। সেটা হচ্ছে এরকম, আমি একটা চিত্রটা একটু আঁকাই। সেটা এমন ছিল যে, যদি এটা ব্যাসার্ধ আর হয়, এটা যে ব্যাসার্ধ আর হয়, এখানে যে থিটা কোণ উৎপন্ন হয়, এখানে যে চাপ এস হয়, চাপ হচ্ছে এস, তো এস সমান তুমি লিখতে পারো যে আর থিটা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমরা জানি যে যদি এখানে ব্যাসার্ধ আর হয়, এটা 9 10 এ তোমরা হায়ার ম্যাথে শিখে আসছো, এস ইকুয়াল টু আর থিটা, চাপ বের করার ক্ষেত্রে এস ইকুয়াল টু আর থিটা বলি। এখন খেয়াল করে দেখো, এখানকার যে চাপ আমি পিএ বলতেছি, চাপ পিএ কোনটুকু, সেটা হচ্ছে এটুকু না চাপ, এটুকু চাপ। তাই চাপের মানটা যে বের করতে চাই, চাপ ইকুয়াল টু আমরা কি জানি, সূত্র শিখলাম, এস ইকুয়াল টু আর থিটা। তো আর এর মানটা তো এখানে 1, ঠিক না, আর এর মানটা তো 1, তাহলে 1 গুণন থিটার মানটা আমি বলে নিয়েছিলাম, এই মানটা হচ্ছে এক্স, এই যে এক্স রেডিয়ান, তার মানে 1 ইন্টু এক্স, তার মানে চাপ এস সমান কি হবে, এক্স হবে না? অর্থাৎ চাপ যে পি এর মানটা নিলাম সেটা কি এক্স লিখতে পারবো? জি স্যার। তার মানে আমরা এই চাপ পি এর না বুঝতে হলে বলতে পারবো, ওই চাপ পি এর পরিবর্তে আমি এক্স লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখলাম আছে সাইন এক্স লেস আছে ট্যান এক্স। এখন একে কস এক্স দ্বারা ভাগ করবো, কস এক্স দ্বারা যদি ভাগ করে দিই, না কস এক্স না, এটাকে কস এক্স দ্বারা ভাগ করবো, সাইন এক্স দ্বারা ভাগ করে দেবো, সরি সাইন এক্স দ্বারা ভাগ করবো। সাইন এক্স দ্বারা ভাগ করলে থেকে এখানে 1 হয়, লেস এক্স বাই সাইন এক্স, আর এখানে দেখো 1 বাই কস এক্স হয়, আমরা সাইন এক্স দ্বারা ভাগ করছি। বিষয়টা কি বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হলো, দেখো তো বিষয়টা ক্লিয়ার হও নাকি, যদি এক্স এর মানটা একদম জিরোর কাছাকাছি হয়, এক্স এর মানটা যদি জিরোর কাছাকাছি হয়, মানে জিরোর না, তখন আমাদের লিমিট নিয়ে আসতে হয়, মনে আছে কি? যদি আমাদের এক্স এর মানটা জিরো কাছাকাছি হয়, তখন আমাদের কি লিমিট আনতে হয়। এখন বলো দেখি, cos 0 ডিগ্রি মান কত, 1 না? জি স্যার। তাহলে আমরা একটা বিষয় এখান থেকে একটা বিষয় দেখতে পারি, যে যদি তোমার এরকম হয়, এক্স এর মানটা যে জিরো কাছাকাছি হয়, তখন আমরা লিমিট নিয়ে আসি। দেখো, যদি লিমিটটা নিয়ে আসতে চাই, লিমিট এক্স টেন্ডস টু 0 1 লেস, সর্বক্ষে আমি লিমিট দিতেছি, এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স লেস লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই কজ এক্স। তো আমরা এখন খেয়াল করে দেখো তো, সবাইকে আমি লিমিট নিয়ে নিলাম, এই যে ইকুয়েশনটা ছিল লিমিট দিয়ে দিছি। এন্ড কথা হচ্ছে যে এখানে তো কনস্ট্যান্ট ফাংশন, তো লিমিট যায় বসালেও সমস্যা নেই, সেটা 1ই হবে, 1 লিখলাম, লেস এটা কিরকম রেখে দিলাম, এক্স বাই সাইন এক্স লেস, এখন খেয়াল করে দেখো তো 1 বাই কজ এক্স আছে, তো আমি বললাম কি এক্স এর মানটা যদি 0 কাছাকাছি হয়, তাহলে cos 0 ডিগ্রির মান কত, 1 হবে, মানে 0 কাছাকাছি মানে প্রায় 0।
তাহলে cos 0, আর cos 0 মানে হচ্ছে কি 1 হয়, তার মানে এখানে এটা 1 হবে। কি বুঝতেছো? জি স্যার। এখন খেয়াল করতে, জি স্যান্ডউইচ স্যার। শিখালাম, স্যান্ডউইচ উপপাদ্য শিখালাম, সেটা শিখেছিলাম যে তিনটা যদি ফাংশন থাকে, একটা দুইটা তিনটা। এখন প্রথমটার মান ক্যালকুলেশন করে যেটা পাবো, লাস্টের ক্যালকুলেশন করে যেটা পাই, তাহলে মাঝখানেরটা ক্যালকুলেশন করে সেটাই পাবো। তোমাকে সেটা শিখালাম না, যে প্রথমটা ক্যালকুলেশন করে যেটা পাবো, লাস্ট ক্যালকুলেশন করে যেটা পাবো, তাহলে মাঝখানটা ক্যালকুলেশন করে সেটাই পাবো। তাই স্যান্ডউইচ উপপাদ্য অনুসরণ করে আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইকুয়াল টু 1, এটা লিখতে পারি না বলো? তো এখান থেকে আমরা একটা বিষয় লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইকুয়াল টু 1 বলতে পারি। জি স্যার। কিন্তু আমি জি তোমাকে স্যার। শিখলাম যে কি প্রশ্ন প্রমাণ করতে চাইছিলাম যে sin x বাই x, কিন্তু আমি প্রমাণ করলাম দেখো x বাই sin x, এটা সমস্যা নাই, কিভাবে এটা কিন্তু লেখা যাবে, sin x বাই x কিন্তু এটা লেখা যাবে। কারণ তুমি যদি এটাকে আহ উল্টায় দাও, তার লিমিট, তখন আমরা কিন্তু এটা উল্টায় গেলে সেক্ষেত্রে কিন্তু sin x বাই x সমান 1 হয়। এটা কি বুঝো কিভাবে হয়? 1 কে উল্টায় দিলে তো 1ই থাকে। হ্যাঁ, 1 কে উল্টাতে 1 থাকে না, তা আমি দুইজনকে উল্টাই দিলাম, ভেরি গুড। তার মানে দুইজনকে উল্টাই দিলাম, দিয়ে আমাদের এটা হয়ে গেল, এটা আমাদের প্রমাণিত। অনুরূপ ভাবে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু 1। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যখন লিমিট শিখবা তোমরা, লিমিট যখন অঙ্ক করাবো, এই দুইটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সূত্র, সব সময়ের জন্য কাজে লাগবে এই দুটো সূত্র। বুঝতে পারছো বিষয়টা? আর তোমরা কি বুঝতে পারছো বিষয়টা আমি যে প্রমাণটা করে দিলাম? এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মধ্যে আসে, এই উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, সেক্ষেত্রে ভালোভাবে শিখবা তোমরা। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আমি জি তোমাদেরকে স্যার। আর একটা বিষয় শেখাবো, শেখা শেষ করে দিব এখানকার বিষয়। সেটা হচ্ছে যে তাহলে লিমিটের বিষয়ে আমি আর অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে একবর্তী লিমিট আর হচ্ছে মানে বামবর্তী লিমিট আর ডানবর্তী লিমিট, যেটাকে ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। এই বিষয়টা সম্পর্কে ধারণা আছে তোমাদের? একটা লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। নো স্যার। ওটা আমি একটু তোমাদের নো একটু স্যার। দেখাবো। ঠিক আছে, একটু দেখাবো। মনে করো আমি যে একটা এক্সাম্পল যদি লিখি, তোমাদের কতদিনকে আমি দেখাইছিলাম যে এক্স স্কয়ার মাইনাস 2 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 2। এই দেখো 2 এর জন্য যদি আমি একটা ফাংশনের এই মানটা কিন্তু যদি 2 বসাই, তখন কিন্তু 0/0 হয়, তখন কিন্তু 0/0 হয়। তখন কিন্তু আমি দেখাইছিলাম তোমাদেরকে আমি প্রথম ক্লাসে যে আসলে দেখো যদি 2 না বসায়া, যদি 2 এর কাছাকাছি একটা মান বসে আমি, তাহলে কিন্তু মান ক্যালকুলেশন করা যায়। যেমন মনে করো 2 তো এটা, তো এদিকে যদি একটা মান বসাই, অর্থাৎ 2 এর চেয়ে একটু কম, দেখা যাচ্ছে আমি 1.99999 বসালাম, তাহলে কিন্তু মানটা ক্যালকুলেশন করা যাবে। আবার সরি, এখান থেকে এদিক দিচ্ছি না, এদিক দিই, এদিকে দিই। আর এটা মনে করো যে এইভাবে হয় যে আমরা 2.0000001 এইভাবে লিখি, তাও কিন্তু ক্যালকুলেশন করা যাবে। তোমাদেরকে প্রথম ক্লাস আমি দেখেছিলাম যে যদি আমি 2 এর কাছাকাছি, অর্থাৎ 1.999 মানে প্রায় বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, 2 এর কাছাকাছি যাচ্ছি, তাও মান ক্যালকুলেশন করতে পারবো। আবার যদি একটু বেশি থেকে যদি আমি কমের দিকে যাই, মানে বেশি কিছু নিয়ে আমি যেমন 2.00001 2 এর কাছাকাছি, তাও কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। তো এখন খেয়াল করে দেখো, এই উপাদানটাকে যদি আমি এ ধরি, তো এই উপাদানটা বলতো এর সাথে ছোট না এটা, জি স্যার। আর এই উপাদানটা একটু বড় না? তো যে উপাদানটা ছোট তাকে বলা হয় এ মাইনাস, আর যে উপাদানটা বড় তাকে বলা হয় এ প্লাস। কথা বুঝো? এ তো 2, 2 এর চেয়ে এটা একটা বড় না, এই জন্য আমি কত বড় সেটা না লিখে লিখলাম হচ্ছে এ প্লাস। আর এটা তো 1.999 এরকম লিখলাম, তো এটা কত ছোট সেটা বলবো না, না বলে বললাম এ মাইনাস। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন কথা আছে যদি আমি এখানে লিমিট আকারে লিখি, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x, এই যে এটাকে বলবো লেফট হ্যান্ড লিমিট বা কি বামবর্তী লিমিট। কথা কি বুঝতেছো? জি স্যার। আর যদি আমি লিমিট x টেন্ডস টু a প্লাস এটা লিখি f অফ x, মানে এটা সমান আমি l পাইলাম, এটা সমান একটা l পেলাম, মনে করে পাইলাম,
তো এই যে লিমিটটা লিখলাম এই লিমিটটাকে বলবো যে বামবর্তী লিমিট, মানে বামবর্তী লিমিট, আর এটাকে বলবো ডানবর্তী লিমিট, ডানবর্তী লিমিট। কথা কি বুঝতেছো তোমরা? এই যে দেখো, জি এই যে স্যার। একটা 2 এর সেট একটু সামান্য ছোট, এই জন্য a মাইনাস লিখলাম, আর 2 এর সেট সামান্য একটু বড় a প্লাস লিখলাম। তাহলে এই লিমিটটাকে আমি বলবো, যদি আমি এই মাইনাস নিয়ে যে লিমিটটা তৈরি করতেছি সেটা হলো বামবর্তী লিমিট, আর এটা হলো ডানবর্তী লিমিট। তো এটাকে আবার ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড লিমিট আর আছে রাইট হ্যান্ড লিমিট। কথা কি ক্লিয়ার? জি স্যার। এখন কথা হচ্ছে আরেকটা যেটা শেষ, এটাই শেষ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন আর ডিসকন্টিনিউয়াস ফাংশন। যেটা বিষয় আছে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস, মানে একটা বলছে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন, বাংলায় বলা হয় অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশন। তো অবিচ্ছিন্ন ফাংশনটা কেমন সেটা আমি যদি একটা ফিগার আঁকাই তোমাকে, দেখো যদি মনে করো এরকম একটা বক্ররেখা আঁকলাম, দেখো এই বক্ররেখা আঁকতে কিন্তু কোথাও আমি কিন্তু থামিনি, এর চলতেই আছে। এখন মনে করো যে তুমি এই বিন্দুতে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু তুমি চিন্তা করতেছো আসলে এই ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা। যদি এই বিন্দুর নাম দিলাম মনে করো যে এ, মানে এই বিন্দুটার নাম দিলাম আছে এ, তাহলে এটা হবে এফ অফ এ। এটা যদি এ বিন্দু হয় তাহলে এই পয়েন্টটা হবে কি এফ অফ এ। কথা ক্লিয়ার? তো মনে করো যে ওই বিন্দুতে তুমি চাচ্ছ যে যে চেক করবা আসলে এটা অবিচ্ছিন্ন ফাংশন কিনা বা কন্টিনিউয়াস ফাংশন কিনা। তো যদি একটা কন্ডিশন আছে, যদি এমন হয় যে লিমিট লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু যদি ফাংশনাল ভ্যালু হয়, যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেই ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। বিষয়টা কি বুঝতে পারছো? আমি আবার বলি, তুমি ওই মনে করে এই বিন্দুতে চেক, আরেকবার বলেন। হ্যাঁ আমি বলতেছি, মনে করো এই বিন্দুতে তুমি চেক করতে চাচ্ছ ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা। তো এখন তুমি করবা কি, প্রথমে লেফট হ্যান্ড লিমিট বসাবো ওখানে ওই বিন্দুতে, মানে এর চেয়ে একটু সামান্য কম নিয়ে লেফট হ্যান্ড লিমিট বসাবা, রাইট হ্যান্ড লিমিট বসাবা, এবং ফাংশনাল ভ্যালু বসাবা। ফাংশনাল ভ্যালু মানে তুমি যেমন এই যে একটা ফাংশন যদি আমি এফ অফ এক্স সমান যদি আমি বলি যে 3x, তুমি তোমাকে যদি বলি যে এফ অফ 1 বসাও, তাহলে কোথায় এক্স এর জায়গায় 1 বসাবো না? 3 ইন্টু 1, মানে এটাকে বলে ফাংশনাল ভ্যালু। তো এরকম যদি তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করে, মানে যদি তিনটা কন্ডিশনই যদি সমান হয়ে যায়, তাহলে বলবো যে ফাংশনটি অবিচ্ছিন্ন ফাংশন। কথা কি বুঝতেছো? জি স্যার। এখন বিষয়টা হচ্ছে যদি না হয়, এই যদি না হয় তাহলে বলবো সেটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন কি এটার ফিগারটা কেমন হয় দেখো, তুমি একটু খেয়াল করে দেখো। আমি যদি চিত্রটা একটু এইভাবে আঁকাই, মনে করো যে আমি একটা বক্ররেখা আঁকালাম, এখান থেকে থেমে আবার এইভাবে আঁকালাম। দেখো তো এখান থেকে এই ফিগারটা কি ফিগার বলে? এটা তো অবশ্যই ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। এটা কিছু দূরে এসে থেমে আবার শুরু হয়েছে, তার মানে এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে সে কিন্তু ডিসকন্টিনিউয়াস। কথা কি বুঝতেছো? জি স্যার। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই বিন্দুতে কিন্তু সে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। কারণটা হচ্ছে তুমি যদি এ মাইনাস নাও, এ মাইনাসটা মানে এখানে নাও, এখানে একটা বিন্দু নাও, এখানে বিন্দুতে যে লিমিট পাবা, এখানে যে লিমিট পাবা, দুইজন অবশ্যই সমান হবে না। সমান হবে কি? না স্যার, হবে না। সমান হবে না। আবার এখানে যে ফাংশনাল ভ্যালুটা, তাও কিন্তু সেটা সমান হবে না, কারণ এখন গ্যাপ হয়ে আছে। কারণ এটা কোথায় আর ওটা কোথায়, অনেক দূরে দূরে মান। সেক্ষেত্রে দূরে দূরে মানলে সেক্ষেত্রে আমাদের দেখো লিমিট কখনো এক্সিস্ট করবে না, এক্সিস্ট করবে বাট হচ্ছে এটা সমান হবে না, এটা হচ্ছে সমান হবে না। আর যদি সমান না হয় তার মানে সেটাকে বলবো কি আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন বা বিচ্ছিন্ন ফাংশন। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন কথা হলো, আরেকবার একটু বলেন। হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে মনে করো একটা ফাংশন তোমাকে দেওয়া হলো, এমন ফাংশনটা বললো যে এই বিন্দুতে একটা বিন্দু দেওয়া হলো, যে এই বিন্দু ফাংশনটি বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন কিনা তোমাকে চেক করতে হবে। এখন চেক করার ক্ষেত্রে তুমি করবা কি, সেটাকে লেফট হ্যান্ড লিমিট বসাবা, যে লেফট হ্যান্ড লিমিট ওই ফাংশনে, রাইট হ্যান্ড লিমিট বসাবা, এবং ফাংশনাল ভ্যালু বসাবা। ফাংশনাল ভ্যালু বলতে আমি যে তোমাকে যেটা বুঝালাম, এই যেটা। তো এখন বসানোর পরে যদি তিনটা মানই সমান হয়ে যায়, তাহলে বলবা
যে সেই ফাংশনটা অবিচ্ছিন্ন ফাংশন। আর যদি তিনটা মান সমান না হয় তাহলে বলবো সেটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। যেটা একটা এক্সাম্পল আমি দেখালাম। যেমন দেখো এই ফাংশনটা কিন্তু বিচ্ছিন্ন ফাংশন, কারণ এই পর্যন্ত এসে তারপর এখানে চলে গেছে। এখন খেয়াল করে দেখো এখানে একটা কিন্তু গ্যাপ হয়ে আছে। এখন তুমি যদি এই বিন্দু চেক করতে চাও যে এই বিন্দুতে আসলে ফাংশনটা বিচ্ছিন্ন কিনা বা অবিচ্ছিন্ন কিনা, তুমি একটা খেয়াল করে দেখো, তুমি যদি এই বিন্দুতে লিমিট লেফট হ্যান্ড লিমিট বসাও তাহলে কিন্তু বিন্দুটা এখানে আসে পড়ে। আর এখানে কিন্তু দেখো তার মান কিন্তু যেটা পাবা এখানে কিন্তু সেই মানটা পাবা না, এখানে কিন্তু সেই মানটা পাবা না। আবার এখানে যে ফাংশনাল ভ্যালু যেটা পাবা এই দুটার সাথে কিন্তু মিলবে না, কারণ অনেক দূরে দূরে আছে, অনেক দূরে দূরে আছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? একটা যদি মনে করো এই বিন্দুতে যদি মনে করো 2 হয়, এটা দেখা যাচ্ছে যে 1.5 এরকম হতে পারে। আর এই বিন্দুটা মনে করো যে 2.3 এরকম হতে পারে। তো দেখো তো তাহলে এগুলো মান যদি তুমি বসাও, এই মান কি এক আসবে? অবশ্যই আসবে না। আর অবশ্যই যদি না আসে তাহলে অবশ্যই সেটা কি মানে আমাদের অবিচ্ছিন্ন ফাংশন হবে না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন হবে বা ডিসকন্টিনিউয়াস ফাংশন হবে। তোমরা কি কথা কি বুঝতে পারছো এবার? জি স্যার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি এখানে আর দেখাবো না, এখানে আর নিচে তোমাদের কিছু আছে, এই যে নিচের দিকে যে ধারাগুলো আছে এই ধারাগুলো মুখস্থ করবা। আর পরে যে তোমার যে আছে একটা মধ্যবর্তী মান উপপাদ্য, এগুলো পরীক্ষা আসে না, ওটা আর দেখাবো না, তোমরা ইচ্ছা হলে তোমরা দেখে নিও। আমরা সামনের দিন থেকে ইনশাল্লাহ ম্যাথ করব। এই যে বেসিক গ্রুপ মোটামুটি ছিল এগুলো তোমাদের জানা জরুরি, এই জন্য তোমাদের আমি দেখালাম। আর আগামী দিন থেকে তোমাদেরকে আমি ম্যাথ শেখাবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে তোমার যে সময় নেই কেটে যাবে, তো তোমরা নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।